తదిగిడ తగ చడు తదిగిడ తగ చడు తరిగిట తగరిన తదిదీత ఆనందం తలవని తలపుగ ఎదలను కలుపగ మొదలిక మొదలిక మళ్ళీ గీత గోవిందం। হ্যালো বন্ধুরা, চলে এসেছি সেকেন্ড এপিসোড নিয়ে। তোমরা ফার্স্ট এপিসোডে দেখলে আমরা কীভাবে কলকাতা থেকে চেন্নাই পৌঁছালাম বাই ফ্লাইট। এবার আমরা চেন্নাই থেকে পৌঁছাবো রামেশ্বরম। তার জন্য চেন্নাই এয়ারপোর্টের একটা সুবিধা হলো চেন্নাই এয়ারপোর্টের আর চেন্নাই মেট্রো একই সঙ্গে। তো আমরা ফার্স্টে চেন্নাই মেট্রো নিয়ে নিলাম। আমাদের যেতে হবে কোয়েম্বাডু বাস স্ট্যান্ড, যেটা মেট্রো স্টেশনের পাশেই। মেট্রো থেকে নামলাম একটা স্টেশনে। প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই জোম্যাটো থেকে খাবার অর্ডার করেছিলাম। সেই খাবারটারই আনবক্সিং করছি এখন। বেঙ্গলি থালি অর্ডার করেছি, আর এই সাউথ ইন্ডিয়ায় বসে কলকাতার মতো টেস্ট, দারুণ খাবারটা। মেট্রোয় করে চলে এসেছি কোয়েম্বাডু বাস স্টপ। আমাদের রামেশ্বরম যাওয়ার জন্য যে বাস বুক ছিল সেটা এখান থেকেই ছাড়বে, আর এখানে এসে দেখছি তামিলনাড়ুর আরও অন্যান্য জায়গায় যাওয়ার বাস সব এখান থেকেই ছাড়ছে। উঠে পড়লাম এবার বাসে। বাসটা হলো আরজিপি ট্রাভেলসের এসি ফুলি স্লিপার একটা বাস, যেটার ভাড়া পড়েছিল 1450 করে। আমাদের 3টে স্লিপার সিট বুক আছে, এইখানে এই যে 2টো, আর পিছন দিকে রয়েছে আমার একটা সিঙ্গেল স্লিপার। বাসটা এবার ছাড়বে এই 7টা15-তে, আর সকাল 6:30-তে রামেশ্বরম পৌঁছাবে। এইটা হলো আমার সিট, সিঙ্গেল স্লিপার। ভালোই আছে বাসটা। আজকের আমাদের রাতের জার্নি 530 কিলোমিটার, সময় লাগবে 12 ঘন্টা। ঘড়িতে এখন বাজে 9:30, আর আমাদের বাসটা এসে দাঁড়িয়েছে একটা সাউথ ইন্ডিয়ান ধাবাতে ডিনারের জন্য। আর এইটা হলো আমাদের বাসটা, ভালোই চলছে, খুবই সুন্দর জার্নি। গুড মর্নিং বন্ধুরা, এখন হয়ে গেছে সকাল। বাস এখন আমাদের তামিলনাড়ুর ভেতর দিয়েই চলছে, আর বাইরের দৃশ্যটা খুবই দারুণ লাগছে। বাস এখন মোটামুটি রামেশ্বরমের কাছে চলেই এসেছে, আর কিছুক্ষণ পরেই আমাদের নামতে হবে। তো এবার বলে থাকি তোমরা রামেশ্বরম কিভাবে পৌঁছাবে। তো রামেশ্বরম পৌঁছানোর জন্য চেন্নাই এগমোর বলে স্টেশন আছে, সেই চেন্নাই এগমোর স্টেশন থেকে বাই ট্রেন ওভারনাইট জার্নি করে তোমরা ভোরবেলা পৌঁছে যাবে রামেশ্বরম। রামেশ্বরম যাওয়ার বেস্ট ট্রেন হলো ট্রেন নাম্বার 16751 MS রামেশ্বরম এক্সপ্রেস, যেটা সন্ধ্যে 7:15 চেন্নাই এগমোর থেকে ছাড়ে। পরের দিন সকাল 6:50 পৌঁছে দেয় রামেশ্বরম। আমাদেরও এই ট্রেনের টিকিট ছিল, কিন্তু ট্রেনের টিকিট ওয়েটিংয়ে থেকে গেছিলো, কনফার্ম হয়নি, আর তৎকালেও আমরা টিকিট পাইনি, তাই আমাদের বাধ্য হয়েই বাসে যেতে হয়েছিল। এবার বলি মান্ডাপাম স্টেশনটা কি। মান্ডাপাম হলো রামেশ্বরম স্টেশনের আগের স্টেশন। রামেশ্বরম যেহেতু ভারতের একটা দ্বীপ, ভারতের মূল ভূখণ্ড থেকে যেহেতু এটা বিচ্ছিন্ন, তাই রামেশ্বরম আর ভারতের মূল ভূখণ্ডটা দুটো একটা ব্রিজ দিয়ে কানেক্টেড, রেল ব্রিজ, যেটাকে বলা হয় পাম্বান ব্রিজ। তো পাম্বান ব্রিজ দিয়ে এখন ট্রেন চলা বন্ধ আছে, তো সেই জন্য ট্রেন রামেশ্বরম অবধি যাচ্ছে না। সব ট্রেন রামেশ্বরমের আগের স্টেশন মান্ডাপাম অবধি থেমে যাচ্ছে। মান্ডাপাম থেকে বাস নিয়ে বা অটো ভাড়া করে পৌঁছাতে হয় রামেশ্বরমে। সেক্ষেত্রে অটো ভাড়া পড়ে 400 টাকা কি 500 টাকা। তো বন্ধুরা, এবার শুরু হয়ে গেছে সমুদ্র, আর ওই যে দূরে যে দেখা যাচ্ছে ট্রেন লাইনটা, ওটাই হলো আমাদের রামেশ্বরম যাওয়ার ট্রেন লাইন।
গেছে পাম্বান ব্রিজ, মানে যেটা একমাত্র ভারতের রেল সেতু যেটা সমুদ্রের ওপর দিয়ে ট্রেন চলে, মানে সমুদ্রের ওপর অবস্থিত একমাত্র রেল সেতু ভারতের, সেটা হলো পাম্বান ব্রিজ। এখান দিয়ে আপাতত কিছুদিনের জন্য ট্রেন চালানো এখন বন্ধ আছে, কিছুদিন পর থেকে আবার চালু হয়ে গেলে আর কোনো সমস্যা হবে না, তখন রামেশ্বরম পর্যন্তই ট্রেন যাবে। সামনেরটা হলো পুরনো রেল সেতু যেটা দিয়ে আগে ট্রেন চলতো, আর দূরেরটা নতুন রেল ব্রিজ যেটা এই বানানো হয়েছে। সামনের যে জিনিসটা দেখা যাচ্ছে, কোনো যদি জাহাজ আসে তাহলে মাঝের এই জিনিসটা আপলিফ্ট হয়ে ওপরে উঠে যাবে, নিচে দিয়ে জাহাজ চলে যাবে, তারপর আবার এটা নিচে নেমে গিয়ে ট্রেন লাইন হয়ে যাবে। পৌঁছে গিয়েছি আমরা রামেশ্বরমে। বাস আমাদের বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়েছিল, সেখান থেকে 150 টাকা দিয়ে একটা অটো ভাড়া করেছিলাম যেটা মন্দিরের সামনে নামিয়ে দিয়েছিল। সেখানে আমরা হোটেল ঠিক করলাম 12 ঘন্টার জন্য, কারণ আমাদের রাতেই ট্রেন ছিল। আমরা শুধু হোটেল নিয়েছিলাম ফ্রেশ হওয়ার জন্য আর ড্রেস চেঞ্জের জন্য। হোটেলে সমস্ত ব্যাগপত্র রেখে এখন যাচ্ছি অগ্নিতীর্থমে স্নান করার জন্য। রামেশ্বরম মন্দিরে পুজো দেওয়ার নিয়ম হলো ফার্স্টে অগ্নিতীর্থমে স্নান করতে হবে, তারপর 22 কুণ্ডে স্নান করতে হবে, তারপর সেই জামাকাপড় ছেড়ে পরিষ্কার ভালো জামাকাপড় পরে মন্দিরে পুজো দিতে হবে। তো এখন চলে এসেছি আমরা অগ্নিতীর্থম ঘাটের কাছে। আমরা এবার এখানে স্নান করব, স্নান করে আবার মন্দিরের দিকে যাব। অগ্নিতীর্থমে স্নান সেরে এবার হেঁটে যেতে হবে নর্থ গেটের দিকে 22 কুণ্ডে স্নানের জন্য। এখানে 25 টাকা এন্ট্রি ফি দিয়ে ঢুকতে হবে। এখানে রয়েছে 22টা কুণ্ড, প্রতিটি কুণ্ড থেকে বালতি দিয়ে জল তুলে পাণ্ডারা আপনাদের মাথায় ঢেলে দেবে। কথিত আছে শ্রীরাম বাণ নিক্ষেপ করে এই 22টা কুণ্ড তৈরি করেছিলেন, আর এই কুণ্ডতে স্নান করলে নাকি সমস্ত পাপ ধুয়ে যায়। প্রতিটি কুণ্ডের জলের টেম্পারেচার আর গভীরতা কিন্তু আলাদা আলাদা। এখানে স্নান হয়ে গেলে ভিজে জামাকাপড় ছেড়ে তবেই আপনারা মন্দিরে প্রবেশ করতে পারবেন। তার জন্য এখানে চেঞ্জিং রুম রয়েছে, নয়তো আপনারা হোটেলে গিয়ে আবার চেঞ্জ করে আসতে পারেন। স্নান হয়ে গেলে মন্দিরের সাউথ গেটের দিক দিয়ে এক্সিট নিতে হবে, তারপর যেতে হবে ইস্ট গেটের দিকে। তো চলে এসেছি এখন ইস্ট গেটে। মন্দির দর্শনের জন্য এই সামনের গেট দিয়েই ঢুকতে হবে। এখানে পুজো দেওয়ার জন্য দু ধরনের লাইন আছে, একটা হলো জেনারেল দর্শন, একটা হলো স্পেশাল দর্শন। স্পেশাল দর্শনের জন্য প্রতিজনের 200 টাকা করে দিতে হবে। আমরা সেরকম ভিড় ছিল না বলে জেনারেল দর্শনেই লাইন দিয়েছিলাম। এরপর আসি রামেশ্বরম মন্দিরের ইতিহাস নিয়ে। রামেশ্বরম হলো ভারতের পম্বান দ্বীপের ওপর অবস্থিত একটা শিব টেম্পল, যেটা ভারতের 4 ধামের মধ্যে এক ধাম এবং 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা। ভারতের 4 ধামগুলো হলো উত্তরাখণ্ডের বদ্রীনাথ, পুরীর জগন্নাথ মন্দির, গুজরাটের দ্বারকা আর হলো রামেশ্বরম। রামের রাবণ বধ করার পর রাবণ যেহেতু নিজেও ব্রাহ্মণ ছিলেন এবং শিবের ভক্তও ছিলেন, তাই রামের মনে হয় রাবণ হত্যার জন্য তার ব্রহ্ম দোষ লাগবে। সেই ব্রহ্ম দোষ কাটানোর জন্য তিনি ঠিক করেন যে তিনি শিবের পূজা করবেন। এই জন্য হনুমানকে বলেন কৈলাস থেকে শিবলিঙ্গ আনতে, কিন্তু শুভক্ষণ পেরিয়ে যাচ্ছিল বলে সীতা বালি দিয়েই শিবলিঙ্গ বানিয়েছিলেন পূজা করার জন্য। রাম যখন এটিকে প্রতিষ্ঠা করেন তখন এই বালির শিবলিঙ্গটাই পাথরের শিবলিঙ্গতে পরিণত হয়, যেটা আজও মন্দিরের গর্ভগৃহতে রয়েছে। তারপর হনুমান যখন আসল শিবলিঙ্গকে নিয়ে ফেরেন, সেই শিবলিঙ্গটাকেও পাশে প্রতিষ্ঠা করা হয়। এই জন্য এখানে 2টো শিবলিঙ্গ প্রতিষ্ঠিত রয়েছে পূজার জন্য। একটা হলো রামালিঙ্গম আর একটা হলো বিশ্বলিঙ্গম।
এবার আসি রামেশ্বরম মন্দিরের আর্কিটেকচারের কথায়। রামেশ্বরম মন্দির হলো পৃথিবীর দীর্ঘতম টেম্পল করিডোর, যেটা 3850 ফিট লম্বা এবং 1212টা পিলার দিয়ে তৈরি। এই মন্দিরের এই পিলারগুলোর খাস জিনিস হলো এই করিডোরটা দূর থেকে দেখতে পুরো একরকম লাগবে, কিন্তু কাছ থেকে দেখলে প্রতিটা পিলারের ডিজাইন কিন্তু আলাদা আলাদা এবং ইউনিক। আমাদের পুজো দেওয়ার সমস্ত কিছু কমপ্লিট একটার মধ্যে। এবার আমরা চলে এসেছি লাঞ্চ করতে। মন্দিরের সামনে অনেক রেস্টুরেন্ট আছে, খাবার কোনো অসুবিধা হবে না। ঘড়িতে এখন বাজে 1:30। আমাদের খাওয়া দাওয়া সেরে এবার আমরা সাইট সিনের জন্য একটা অটো বুক করলাম। নিচ্ছে 1100 টাকা ধনুষকড়ি এবং তার আশেপাশে সমস্ত সাইট সিন ঘুরিয়ে আবার আমাদের হোটেলে ড্রপ করে দেবে। এখন আমরা চলে এসেছি কোঠান্ডা রামার টেম্পল, যেখানে শ্রীরাম লঙ্কা জয়ের পর বিভীষণের রাজ্যাভিষেক করেছিলেন। এখানে রাম, সীতা, হনুমান তিনজনেরই মূর্তি রয়েছে, আর এখানের সমস্ত হিস্ট্রি সম্বন্ধে লেখা আছে, আর এটাকে বিভীষণের মন্দিরও বলা হয়। এবার আমরা হেঁটে হেঁটে একটু সমুদ্রের দিকটায় যাব, একটু ঘুরে আসি কেমন দেখতে লাগছে চারিদিকটা। যেখানটায় ওই ভিড় রয়েছে সেখানে দেখাচ্ছে ফ্লোটিং স্টোন বা ভাসমান পাথর, যে পাথর দিয়ে বানর সেনার রাম সেতু তৈরি করেছিল। 20 টাকার বিনিময়ে ওই পাথরগুলোর দর্শন করাচ্ছে। এখান থেকে সাইট সিন করে এরপর আমরা চলে গেলাম ধনুষকড়ির পথে। ধনুষকড়ি হলো সেই জায়গা যেখানে ভগবান শ্রীরাম তার রাম সেতু বানানো শুরু করেছিলেন লঙ্কা জয়ের জন্য। আর এই ধনুষকড়িকে বলা হয় দ্য লাস্ট রোড অফ ইন্ডিয়া। আর এটি এমন একটা জায়গা যার বাঁ দিক দিয়ে রয়েছে বঙ্গোপসাগর আর ডান দিক দিয়ে রয়েছে ভারত মহাসাগর। আর এই ধনুষকড়িতে এসেই দুটো সাগরের মিলন ঘটে। তো চলে এসেছি এখন আমরা ধনুষকড়িতে। আমরা এখন দাঁড়িয়ে আছি ধনুষকড়ি দ্য ইন্ডিয়ার শেষ পয়েন্টে। আর এইটা হলো শেষ পয়েন্টের একটা স্তম্ভ। আর আশেপাশে চারিদিকে রয়েছে সমুদ্র, দারুণ লাগছে। এদিক থেকে সমুদ্রটা খুব সুন্দর লাগছে। এখান থেকে তো অ্যাকচুয়ালি রাম সেতু দেখা যায় না, এখন এখান থেকে রাম সেতু সমুদ্রের তলায় চলে গেছে। তো এখান থেকে 2 থেকে 2.5 কিলোমিটার দূরে নাকি কিছুটা বালুর চর রয়েছে, সেটা নাকি আজও রাম সেতুর অবশিষ্টাংশ বলে মনে করা হয়। বাদবাকিটা অংশ সমুদ্রের তলায় চলে গেছে।
এখানে ভিড় ভালোই রয়েছে, লোকজন প্রচুর আছে, বাজার টাজারও ভালো বসেছে। আর এখানে সমুদ্রের প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে, থাকা যাচ্ছে না, এত জোরে হাওয়া দিচ্ছে, আর সাথে বালিও উড়ে উড়ে আসছে। তো সব মিলিয়ে বেশ ভালো লাগছে। হ্যাঁ, আর এই সোজাই 18 কিলোমিটার দূরে রয়েছে শ্রীলঙ্কা, যেটা তো অবশ্যই চোখে দেখা যাবে না, তবে হ্যাঁ এই সোজাই রয়েছে সেটা। ধনুষকড়িতে 1 ঘন্টা সময় কাটে, এরপর আমরা বেরিয়ে পড়লাম অন্য সাইট সিনের জন্য। এরপর আমরা চলে গেলাম আমাদের আরেকটা সাইট সিন, নটরাজ মন্দির। নটরাজ মন্দিরটা দেখে খুব ভালো লাগলো, খুব সাজানো গোছানো। আর এর উল্টো দিকেই রয়েছে হনুমানের পঞ্চমুখী মন্দির, আর সাথে রয়েছে ফ্লোটিং স্টোন। এখানে আমরা ফ্লোটিং স্টোনের দর্শন পেলাম, যেখানে কোনো পয়সা লাগেনি। এরপর আমরা চলে এসেছি আমাদের নেক্সট সাইট সিন, স্যার এপিজে আব্দুল কালামের বাড়ি। এখানে একটা তলাতে মিউজিয়াম রয়েছে আর একটা তলাতে সোভেনিয়ার শপ রয়েছে। এটা হলো আরেকটা সাইট সিন, এটা হলো লক্ষ্মণ তীর্থম। এখানে সবই বেশিরভাগ মন্দির অ্যান্ড গোটা রামেশ্বরম হলো রামায়ণের সমস্ত ইতিহাস নিয়ে তৈরি। রামেশ্বরমে রামায়ণের ইতিহাস ভরে ভরে রয়েছে। শ্রীরাম লঙ্কায় যাওয়ার আগে কী কী করেছিলেন সমস্ত কিছু নিয়ে গল্প রয়েছে এই রামেশ্বরম। বিকেল 5টার মধ্যে সমস্ত সাইট সিট কমপ্লিট করিয়ে অটো নামিয়ে দিয়েছিল আমাদের হোটেল। এরপর আমরা বেরিয়ে পড়েছি আবার মণ্ডপম স্টেশনের উদ্দেশ্যে। রাত 9টায় আমাদের ট্রেন রয়েছে। রামেশ্বরম থেকে মণ্ডপমের অটো ভাড়া নেবে 400 টাকা। আর এবারের মতো রামেশ্বরম ভ্রমণ সম্পূর্ণ কমপ্লিট। তো দেখা হচ্ছে এবার পরবর্তী এপিসোড নিয়ে কন্যাকুমারী থেকে।